12 বছর বয়সী একটা ছোট্ট ছেলেকে দেওয়া হয় পৃথিবীর সর্বশেষ অবতারের দায়িত্ব। তাকে বানিয়ে দেওয়া হয় পৃথিবীর সবথেকে শক্তিশালী অবতার, যার মধ্যে ছিল আগুনের শক্তি, পানির শক্তি, এমনকি বাতাসের শক্তি। রহস্যে ঘেরা এই ছেলেটি কি আসলেই সত্যিকারের অবতার? I will show you what that power can do. নাকি তার মধ্যে লুকিয়ে আছে ভয়ঙ্কর কোনো মনস্টার? তো সেটা জানার জন্যই চলুন ঘুরে আসা যাক 12 বছর বয়সী রহস্যে ঘেরা এই ছোট্ট ছেলেটার গল্প থেকে। গল্পের শুরুতেই দেখা যায় একজন লোককে কিছু লোক ধাওয়া করছে, আর লোকটা নিজের প্রাণ বাঁচানোর জন্য তাদের থেকে খুব জোরে দৌড়াচ্ছে। কিন্তু একটা পর্যায়ে লোকটা উল্টো তাদেরকেই অ্যাটাক করে দেয়। আর এই লোকটা হলো একজন আর্থবেন্ডার। আসলে আর্থবেন্ডার হলো তারা যাদের মধ্যে এমন কিছু বিশেষ পাওয়ার রয়েছে যার মাধ্যমে তারা পৃথিবীকে কন্ট্রোল করতে পারে। তো যাই হোক, এরই মধ্যে সেখানে আর্থ নেশনের একটা লোক তাকে সাহায্য করতে আসে। কিন্তু আর্থবেন্ডার ওই লোকগুলোর থেকে পালিয়ে যেতে না পারলেও একটা বিশেষ স্ক্রল তার হাতে ধরিয়ে দেয় এবং সেটা নিয়ে আর্থ কিং এর কাছে দিতে বলে। এরপর নিজে ওই লোকগুলোর সাথে ফাইট করতে থাকে, তবে শেষমেশে তাদের কাছে হেরে যায় আর ওই লোকেরা তাকে ধরে নিয়ে ফায়ার কিং এর কাছে যায়। এখানে আমরা জানতে পারি এই ফায়ার কিং ফায়ার বেন্ডার অর্থাৎ ফায়ার নেশনের রাজা। আর ফায়ার বেন্ডার হলো তারা যাদের মধ্যে ফায়ার অর্থাৎ আগুনকে নিয়ন্ত্রণ করার শক্তি রয়েছে, আর তারাই আগুনের শক্তিকে কাজে লাগিয়ে পুরো পৃথিবীর উপর রাজত্ব করতে চায়। এই কারণেই আগুনই হলো তাদের প্রধান হাতিয়ার। ফায়ার কিং বেশ কিছুদিন ধরে আর্থ কিংডমের উপর আক্রমণ করার পরিকল্পনা করছে এবং এখানে আর্থবেন্ডার ফায়ার কিংকে বলে, এখন আর তুমি আমাদের কিংডমের কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু সে তো জানেই না যে এই সবকিছু ফায়ার কিং এরই চাল, কারণ এখনই স্ক্রল পাওয়ার পর আর্থ কিং তার সেনাদের ব্যবহার করে কিংডম বাঁচানোর চেষ্টা করবে, ফলে এতে করে সবার নজর শুধুমাত্র আর্থ কিংডমের দিকেই থাকবে। আর এখান থেকেই পরিষ্কার হয়ে যায় যে ফায়ার কিং এর আসল উদ্দেশ্য আর্থ কিংডমের উপর আক্রমণ নয়, এর থেকেও বড় কিছু। তখন ফায়ার কিং ওই আর্থবেন্ডারকে আগুনে পুড়িয়ে মেরে ফেলে। আর এরপর দুজন গার্ড এবং ফায়ার কিং এর কথাবার্তা থেকে আমরা জানতে পারি তারা কোনো এক অবতারকে খুঁজছে, যেই অবতার হলো একজন এয়ার বেন্ডার। আর তাই ফায়ার কিং এর প্ল্যান হলো ফায়ার নেশনের উপর আক্রমণ করা। কিন্তু তারা জানেই না যে ওই এয়ার বেন্ডারদের মধ্যে থেকে ওই অবতারটা আসলে কে। তাই তারা পুরো এয়ার নেশনই ধ্বংস করে দিতে চায়, কারণ সবার উপর শুধুমাত্র এই ফায়ার বেন্ডাররাই রাজত্ব করতে চাইছে। এই যুদ্ধের আসল ঘটনা হলো পানি, পৃথিবী, আগুন এবং বাতাস, এই চারটা জাতির যুগ যুগ ধরে সম্প্রতির সাথে বসবাস করে আসছে। কারণ এমন একজন অবতার যার মধ্যে চারটি জাতিকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা আছে, আর সে যুগ যুগ ধরে এগুলোকে শান্তির বন্ধনে আবদ্ধ করে রেখেছে। এই অবতার একবার মারা যাওয়ার পর পুনরায় অন্য এক নতুন দেহে তার জন্ম হয়। তবে সর্বশেষ অবতার মারা যাওয়ার পর নতুন জন্ম নেওয়া অবতারের সম্পর্কে এখনো পর্যন্ত কেউ কিছুই জানতে পারেনি। এদিকে ফায়ার নেশনের রাজা সুজিং সবার উপরে রাজত্ব করতে চায়, কিন্তু তার পথে একমাত্র বাধা হয়ে দাঁড়াতে পারে এই অবতার। তবে তাদের কাছে খবর আছে যে এই অবতার বর্তমানে এয়ার নেশনেই বেড়ে উঠছে আর তার শক্তিকে সঠিকভাবে প্রয়োগ করার জন্য ট্রেনিং নিচ্ছে। এই কারণে এখন সুজিনের একমাত্র লক্ষ্য হলো এই অবতারকে মেরে ফেলা। এরপর দৃশ্য পরিবর্তন হলে আমরা সেই অবতারকে দেখতে পাই, যার নাম হলো অ্যাং। অ্যাং এখন ছোট্ট একটা বাচ্চা, তাই সে নিজেকে দক্ষ করার জন্য সব ধরনের ট্রেনিং নিচ্ছে। আর সে বর্তমানে এয়ার নেশনে একজন এয়ারবেন্ডার হয়ে ঘুরে বেড়াচ্ছে। আসলে অন্য সব জাতিদের মতোই এয়ারবেন্ডারদের কাছেও বিশেষ পাওয়ার থাকে, যার মাধ্যমে তারা বাতাসকে নিয়ন্ত্রণ করতে পারে। আর এই বাতাসের শক্তিকে কাজে লাগিয়ে তারা শত্রুদের সাথে ফাইট করে। এই কারণে বাতাসই হলো তাদের প্রধান হাতিয়ার। তো একজন এয়ারবেন্ডার হওয়ায় অ্যাং এর মধ্যে খুব সহজেই বাতাসকে নিয়ন্ত্রণ করার শক্তি আছে। তখনই গাংসু নামের একজন লোক এসে তাকে বলে, তুমি অন্য সাধারণ বাচ্চাদের থেকে অনেক বেশি দক্ষ, তবে ভবিষ্যতের জন্য তোমাকে এর থেকেও বেশি দক্ষ হতে হবে। শুধু তাই নয়, খুব দ্রুতই এয়ার নেশনে একটা বড় ধূমকেতু উৎসব হতে চলেছে, যে ধূমকেতু কিন্তু 100 বছর পর পর দেখা যায়। তাই তাদের এই নেশনে ওই দিন অনেক বড় উৎসবের আয়োজন করা হবে। তখনই একজন লোক এসে গাংসুকে একটা কাজের কথা বলে ডেকে নিয়ে যায়। এরপর দেখা যায় ওই গাংসুকে নিয়ে তাদের কাউন্সিলরের কাছে যায়। আর এখানে তাদের কথাবার্তা থেকে আমরা জানতে পারি যে অ্যাং এখনো তার অবতার হওয়ার ব্যাপারে কোনো কিছুই জানে না। তাই ওই লোকটা এখানে কাউন্সিলরকে অনুরোধ করে সে যেন অ্যাংকে এখনই কোনো দায়িত্ব না চাপিয়ে দেয়, কারণ অ্যাং মাত্র 12 বছর বয়সী একটা বাচ্চা। সে এখন অন্য সাধারণ বাচ্চাদের থেকে বেশ দক্ষতা সম্পন্ন হলেও একজন অবতারের দায়িত্ব নেওয়ার মতো সময় এখনো আসেনি। এই কথা শুনে কাউন্সিলরের একজন সদস্য বলে, ফায়ার কিং শীঘ্রই আর্থ নেশনের উপর আক্রমণ করতে চলেছে, যে কারণে তারা ওয়াটার নেশনের কাছে সাহায্য চেয়েছে। আর সাহায্যের জন্য তারা অ্যাংকে সেখানে পাঠাতে চায়, কারণ তার থেকে শক্তিশালী এখানে আর কেউই নেই। কিন্তু গাংসু তার কথায় রাজি হয় না। সে বলে, এখানে যদি আমাদের কোনো রকম ভুল হয়ে যায় আর তাড়াহুড়া করতে গিয়ে অ্যাং যদি ঠিকমতো তার দক্ষতা ব্যবহার করতে না পারে, তাহলে খুবই খারাপ হবে আর এর প্রভাব পুরো বিশ্বের উপরই কিন্তু পড়বে। কিন্তু তারপরেও কাউন্সিলর গাংসুকে নির্দেশ দেয় যত তাড়াতাড়ি সম্ভব অ্যাংকে যেন এয়ারবেন্ডারের সমস্ত ট্রেনিং সম্পন্ন করার ব্যবস্থা করা হয়। এখন গাংসুর দায়িত্ব হলো অ্যাংকে স্পেশাল পাওয়ারের ব্যাপারে বুঝিয়ে দেওয়া। তখন গাংসু অ্যাংকে একটা মূর্তি দেখায়, যেটা কিনা ইয়াংসুর ছিল।
সে ছিল সর্বশেষ অবতার, আর তার মৃত্যুর পর বিভিন্ন অবতারেরা বিভিন্ন নেশনে জন্মগ্রহণ করেছিল। ইয়াংসুর মৃত্যুর পর পরবর্তী অবতার হয়ে জন্ম নিয়েছিল কুরুপ, যে কিনা ওয়াটার নেশনের বাসিন্দা ছিল, এবং তারপর অবতার হয়েছিল কায়োশি, যে কিনা আর্থ কিংডমের বাসিন্দা ছিল। আর এরপর ফায়ার নেশনের বাসিন্দা হয় রোকু। অর্থাৎ নিয়ম অনুযায়ী এখন পরবর্তী অবতার এখন এয়ারবেন্ডারের কেউই হতে চলেছে। গাংসু অ্যাংকে বুঝিয়ে বলে, তুমি সব সাধারণ বাচ্চাদের থেকে অনেক ভিন্নধর্মী এবং সবার থেকে বেশি পারদর্শী, এই কারণে তুমি হলে পরবর্তী অবতার। আর তাই তোমাকে এখন এই নেশনকে রক্ষা করতে হবে, কারণ ফায়ার নেশন সবার উপর রাজত্ব করতে গিয়ে এই পৃথিবীর স্বাভাবিক ক্ষমতা ধ্বংস করে দিতে চাইছে। তাই এখন একমাত্র তুমিই পারো এই 4টি জাতিকে নিয়ন্ত্রণ করে তাদের মধ্যে সমতা বজায় রাখতে। তাই এখন থেকেই তোমাকে বাকি 3টে তত্ত্বের উপর ট্রেনিং নিতে হবে। কিন্তু অ্যাং এখান থেকে তার বন্ধু গাংসুকে ছাড়া কোথাও যেতেই চাইছিল না। সে শুধুমাত্র গাংসুর বন্ধু হয়ে এবং একজন সাধারণ মানুষ হয়ে জীবনযাপন করতে চাইছিল। কিন্তু গাংসু তাকে বলে, তুমি সবার থেকে যোগ্য বলে সবার মধ্য থেকে একমাত্র তোমাকেই বেছে নেওয়া হয়েছে, এবং যত যাই হোক না কেন আমি সব সময় তোমার বন্ধু থাকবো। কিন্তু মাত্র 12 বছর বয়সী অ্যাং এই কঠিন বিষয়টা এত সহজে মেনেই নিতে পারছিল না। তাই ওই দিন সন্ধ্যায় সে তার বন্ধু আপার কাছে যায়, যে কিনা একটা বিশাল আকৃতির মহিষ ছিল। তার কাছে গিয়ে অ্যাং সবকিছুই খুলে বলে। আসলে অ্যাং নিজেও এই দায়িত্ব চাইছিল না। তার মনে হচ্ছিল অবতারের এই দায়িত্ব সে পালন করতে পারবে না, কারণ এই দায়িত্ব পালন করতে গিয়ে সে তার বন্ধুদের থেকে আলাদা হয়ে পড়বে। এজন্য মন হালকা করতেই অ্যাং আপাকে নিয়ে ঘুরতে বের হয়। এদিকে ওই দিন রাতে ফায়ার কিং এয়ার নেশনের উপর অ্যাটাক করে দেয়। তারা এয়ার নেশনের সবার উপর ঝাঁপিয়ে পড়ে। তখন তাদের হাত থেকে ছোট্ট বাচ্চাদেরকে বাঁচানোর জন্য গাংসু তাদেরকে একটা নিরাপদ জায়গায় নিয়ে রাখে, কিন্তু সে সেখানে অ্যাংকে কোথাও দেখতেই পায় না। অন্যদিকে দেখা যায় অ্যাং আপাকে নিয়ে আকাশে ঘুরতে বের হয়, কিন্তু হঠাৎ করেই আবহাওয়া খারাপ হয়ে যাওয়ায় তারা দিক হারিয়ে ফেলে। অন্যদিকে ফায়ার কিং এয়ার নেশনের সবাইকে মারার পর গাংসুর উপর ঝাঁপিয়ে পড়ে, আর সে গাংসুকে বলে, অন্য কোনো দিন হলে হয়তো আমাদের জন্য তোমাদেরকে হারিয়ে দেওয়া একটু কঠিনই ছিল, কিন্তু আজকে ধূমকেতুর দিন হওয়ায় আমাদের শক্তি আজ অনেক বেশি, তাই আজ তোমরা আমাদের হাতে হেরেই যাবে। এই বলে সে গাংসুর দিকে ধেয়ে যায়। এদিকে আপা এবং অ্যাং দিক হারিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, আর একটা সময় সমুদ্রে গিয়ে পড়ে। এখানে আপা এবং অ্যাং দুজনেরই জ্ঞান হারিয়ে যায়। এখানে দৃশ্য পরিবর্তন হয় এবং আমরা একটা ছোট্ট গ্রামে সোকা এবং কাটারা নামের 2 ভাই বোনকে দেখতে পাই। তবে তাদের মধ্যে কাটারা একজন ওয়াটার ব্যান্ডার ছিল। সেদিন সোকা এবং কাটারা তাদের নৌকা নিয়ে ঘুরতে বের হলে হঠাৎ করেই স্রোতের কারণে তাদের নৌকার নিয়ন্ত্রণ হারাতে শুরু করে, আর কিছুক্ষণ পর তারা একটা ছোট্ট দ্বীপে এসে পৌঁছায়। কিন্তু সেখানে কাটারা একটা বড় গোলক দেখতে পায়, আর এটা দেখে কাটারা তার পাওয়ার ব্যবহার করে তাদের নৌকাটাকে দ্বীপের কাছে নেওয়ার চেষ্টা করে। কিন্তু তখন কাটারার পাওয়ারের কারণে বরফের ওই বিশাল গোলকটা হঠাৎ করেই বিস্ফোরণের মতো শব্দ হয়ে ভেঙে যায় এবং ওই গোলকের ভেতর থেকে অ্যাং বেরিয়ে আসে। ওই সময় তাদের পাশ দিয়ে একটা জাহাজ যাচ্ছিল। তখন ওই জাহাজে থাকা একটা ছেলেও ওই গোলকটা ভেঙে উজ্জ্বল আলো বেরিয়ে আসতে দেখে। এটা দেখে ওই ছেলেটা বুঝতে পারে যে সেখানে কোনো এক অবতার রয়েছে। এদিকে অ্যাংয়ের তখনও জ্ঞান না ফেরায় কাটারা তাকে তাদের সাথে করে নিয়ে নিজেদের গ্রামে যায়, যেখানে কাটারার দাদি অ্যাংকে দেখেই বুঝে যায় যে সে একজন এয়ারবেন্ডার। অন্যদিকে দেখা যায় ওই জাহাজের ছেলেটাকে, যার নাম ছিল প্রিন্স জুকো। জুকো হলো ফায়ার কিং সুজিনের ছেলে। আসলে গত 3 বছর আগে জুকোর বাবা তাকে শর্ত দিয়েছিল, আর শর্তটা ছিল এয়ারবেন্ডারের অবতারকে খুঁজে বের করে আনতে পারলে তাকে সিংহাসনের উত্তরাধিকার দেওয়া হবে। এই কারণেই জুকো তখন থেকেই অ্যাংকে খুঁজে বেড়াচ্ছে। এদিকে অ্যাংকে দেখা যায় বেশ কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরে আসে। তবে জ্ঞান ফিরে আসার পর সে আকাশে উড়ে চারিদিকে আপাকে খুঁজতে শুরু করে, আর এটা দেখে ওই ওয়াটার ড্রাইভার বুঝে যায় যে আসলেই অ্যাং একজন এয়ারবেন্ডার। কিছুক্ষণের মধ্যেই আপা সেখানে এসে উপস্থিত হয়, আর অ্যাং তাকে দেখে খুবই খুশি হয়ে যায়। এরপর অ্যাং ওই গ্রামবাসীদের সবাইকে জানায় তারা একটা ঝড়ের কবলে পড়ে এখানে এসে উপস্থিত হয়েছে। সে একজন এয়ার নেশনের বাসিন্দা। গতকাল সকালে ধূমকেতু উৎসবের জন্য সকল এয়ারবেন্ডাররা একসাথে উপস্থিত হয়েছিল, আর এটা শুনে কাটারার দাদি ওই বৃদ্ধ মহিলা সব গ্রামবাসী এবং অ্যাংকে পুরো ঘটনাটাই খুলে বলে। সে বলে, বহু বছর আগে পানি, বাতাস, আগুন এবং পৃথিবী এই 4টি তত্ত্বের মানুষেরা একই সাথে মিলেমিশে বসবাস করত, কিন্তু যেই 4টি তত্ত্বকে নিয়ন্ত্রণ করতে পারত সেই অবতার বিপদের সময় কোথাও একটা উধাও হয়ে যায়। আর এই জন্যই 100 বছর আগে ধূমকেতু উৎসবের দিন ফায়ার কিং এয়ারবেন্ডারের উপর আক্রমণ করে আর পুরো এয়ার নেশনের অস্তিত্ব ধ্বংস করে দেয়। এতদিন ধরে অ্যাং ওই বরফের নিচে চাপা পড়েছিল। সে জানতই না যে গতকাল নয়, বরং 100 বছর আগে সে ওইভাবেই বরফের নিচে আটকা পড়ে আছে, আর 100 বছর আগে তার জাতি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এই কথা শুনে অ্যাং দৌড়ে সেখান থেকে বেরিয়ে যায়। তখন ওই বৃদ্ধ মহিলা সবাইকে উদ্দেশ্য করে বলে, অ্যাং কোনো সাধারণ বাচ্চা নয়, সে হলো সর্বশেষ এয়ারবেন্ডার, যে কিনা এখনো পর্যন্ত জীবিত আছে। কিন্তু ওই বৃদ্ধ
বৃদ্ধ মহিলা এবং গ্রামবাসীরা কেউই জানত না যে এই শিশুটি অর্থাৎ সর্বশেষ এয়ারবেন্ডারই হলো তাদের অবতার। এখন এয়ার নেশনের সবাইকে হারিয়ে অ্যাং পুরোপুরি আপসেট হয়ে যায়, তার খুব মন খারাপ হয়। তখন কাটারা তাকে সান্ত্বনা দিয়ে বলে এখন এই পৃথিবীতে শুধুমাত্র ফায়ার নেশনের রাজত্ব চলছে, তারা এই ওয়াটার নেশনকেও আক্রমণ করেছিল। এরপর কাটারার বাবা তাদের থেকে প্রতিশোধ নেওয়ার জন্য বেরিয়ে পড়েছিল, ফলে গত 3 বছর ধরে সোকা এই গ্রামের দায়িত্ব পালন করছে। অন্যদিকে দেখা যায় জোকো এখন অ্যাংকে খোঁজার জন্য কাটারাদের গ্রামে যাওয়ার প্রস্তুতি নিতে থাকে। এদিকে কাটারা অ্যাংকে জানায় যে সে একজন ওয়াটার বেন্ডার, কিন্তু তার ভাই এই ব্যাপারটা একদমই পছন্দ করে না, কারণ এই গ্রামে একমাত্র সেই ওয়াটার বেন্ডার। আর তার ভাই চায় না এটা জানার পর ফায়ার নেশনের লোকেরা তাকে এসে ধরে নিয়ে যাক। এই কারণে সে সবাইকে এই ব্যাপারে বলতে নিষেধ করেছে। এখন এই পুরো ব্যাপারটা জানার পর অ্যাং কাটারাকে শেখায় যে কিভাবে শক্তি সঠিক প্রয়োগ করতে হয়। কাটারা এখানে অ্যাংয়ের কথা মতো নিজের পাওয়ার ব্যালেন্স করার চেষ্টা করে, যার ফলে সে ঠিকঠাকভাবে ওয়াটার ব্যান্ডিং করতে শুরু করে। এরই মধ্যে তারা দেখতে পায় জোকোর দলবল তাদের গ্রামের দিকে এগিয়ে আসতে শুরু করেছে। এটা দেখে গ্রামবাসীরা তাদের সাথে ফাইট করার প্রস্তুতি নেয়, কিন্তু জোকো তাদের প্রথমে জানিয়ে দেয় যে তারা যুদ্ধ চায় না, তারা শুধুমাত্র অ্যাংকে নিয়ে এখান থেকে চলে যাবে। এটা শুনে পুরো গ্রামবাসীরা বুঝে যায় যে অ্যাং কোনো সাধারণ ছেলে না, সে নিশ্চয়ই 4টি তত্ত্বের অবতার। এই কারণে জোকো তাকে নিয়ে যেতে চায়। এটা শুনে কাটারার ভাই সোকা নিজের গ্রামের সবাইকে বাঁচানোর জন্য অ্যাংকে তাদের হাতে দিয়ে দিতে চায়, কিন্তু কাটারা বাধা দিতে এলে সোকা কাটারার কথা ভেবে নিজেই লড়াই করতে যায়, কিন্তু সে জোকোর শক্তির সামনে খুব সহজেই হেরে যায়। আর এখন সকার প্রাণ বাঁচানোর জন্য অ্যাং জোকোর সাথে যাওয়ার জন্য রাজি হয়ে যায়, কিন্তু কাটারা এভাবে অ্যাংকে একা বিপদের মধ্যে ছেড়ে দিতে চাইছিল না। আর এই কারণেই সোকা এবং কাটারা আবার পিঠে উঠে অ্যাংকে উদ্ধার করার জন্য বেরিয়ে পড়ে। অন্যদিকে দেখা যায় অ্যাংকে তারা একটা কারাগারে নিয়ে বন্দি করে রাখে, কিন্তু অ্যাং বুদ্ধি করে অনেক কৌশলে একটা গার্ডের কাছ থেকে চাবি চুরি করে নেয় এবং সেখান থেকে পালানোর চেষ্টা করে। কিন্তু তখনই জোকো তাকে দেখে ফেলায় গার্ড এবং জোকো তাকে ধরার অনেক চেষ্টা করে। এরই মধ্যে কাটারা এবং সোকা সেখানে চলে আসে আর অ্যাংকে বাঁচিয়ে নেয়। এরপর অ্যাং ফাইনালি নিজের নেশনে ফিরে গেলে সেখানে গ্যাংসুর কঙ্কাল পড়ে থাকতে দেখে সে অনেক ইমোশনাল হয়ে যায়, আর এক পর্যায়ে প্রচন্ড রেগে গিয়ে তার পাওয়ার তার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, যার ফলে সেখানে প্রচন্ড ঘূর্ণিঝড়ের মতো শুরু হয়ে যায়। আর এই ঘূর্ণিঝড়ের কবলে পড়ে সোকা এবং কাটারা বিপদে পড়ে যায়, কিন্তু কিছুক্ষণের মধ্যেই অ্যাং কোনোরকমে নিজেকে শান্ত করে ফেলে। তখন সে পরিপূর্ণভাবে একজন অবতার হয়ে ওঠার জন্য সব ধরনের ট্রেনিং সম্পূর্ণ করা এবং ফায়ার কিংকে শাস্তি দেওয়ার জন্য প্রতিজ্ঞা করে। এরপর দেখা যায় অ্যাং ওই জাহাজ থেকে পালানোর সময় তার সাথে করে একটা বই নিয়ে এসেছিল, যে বইয়ে আগেকার অবতারদের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য লেখা ছিল। ওই বই থেকে অ্যাং কিয়োশি নামের অবতারের কথা জানতে পারে, যে কিনা সবগুলো পাওয়ার অনেক ভালোভাবে ব্যবহারের কৌশল জানে। এই কারণে অ্যাং ওই কিয়োশি মন্দিরে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং 4টি তত্ত্বে ভালোভাবে নিজেকে দক্ষ করার কথা ভাবে। কিন্তু সোকা কাটারাকে নিয়ে বাড়ি ফিরে যেতে চাইছিল, তবে কাটারা তার সাথে যেতে রাজি হয় না, কারণ অ্যাং এর কারণে সে তার পাওয়ার ভালো করে ব্যবহার করতে শিখতে পেরেছে। তাই সেইভাবে লুকিয়ে না থেকে বরং ফায়ারবেন্ডারদের প্রতিহত করতে অ্যাংকে সাহায্য করতে চাইছিল। কাটারা তার ব্যাগে একটি স্ক্রল খুঁজে পায়, যেটা তাকে তার দাদিমা দিয়েছিল। আসলে ওই স্ক্রলের সাহায্যে কাটারা খুব সহজেই ওয়াটার ব্যান্ডিং শিখতে পারত, কিন্তু এতদিন সে ইচ্ছে করে কাটারাকে স্ক্রলটা দেয়নি, যাতে করে কাটারাও ওয়াটার ব্যান্ডিং হওয়ার কারণে ফায়ার নেশনের লোকেরা তাকে না মেরে ফেলে। এখন তারা সবাই মিলে অ্যাংয়ের সাথে কিয়োশি মন্দিরের উদ্দেশ্যে রওনা হয়, তবে যাওয়ার আগে অ্যাং গাংসু কঙ্কালটাকে পাথরের নিচে দাফন করে রেখে দেয়। তারা সবাই মিলে যখন কিয়োশি মন্দিরে পৌঁছে যায়, তখন একদল মেয়ে তাদের উপর আক্রমণ করে দেয় এবং তাদেরকে বন্দি বানিয়ে ফেলে, কারণ মন্দিরের মধ্যে বাইরের কেউ প্রবেশ পুরোপুরিভাবেই নিষিদ্ধ। তখন কাটারা তাদের বলে অ্যাং তাদের অবতার এবং তারা এখানে কোনো খারাপ উদ্দেশ্যে আসেনি। তখন সেখানে থাকা সুকি নামের একটা মেয়ে বলে অ্যাং যদি সত্যি অবতার হতো তাহলে তারা সংকেত পেত। একথা বলতেই ওই মন্দিরে থাকা কিয়োশি মূর্তি থেকে উজ্জ্বল আলো বেরিয়ে আসে, ফলে সুকি তাদের বিশ্বাস করে নেয় এবং অ্যাংকে তার মায়ের কাছে নিয়ে যায়। কিন্তু সুকির মা জানায় তারা গত 100 বছর ধরে কাউকে এখানে প্রবেশ করতে দেয়নি, এমনকি নিজেরাও বাইরে যায়নি, তাই তারা এখানে কাউকে থাকার অনুমতি দিতে পারবে না। কিন্তু অ্যাং জানায় সে এখানে শুধুমাত্র তার অবতার হওয়ার ট্রেনিং সম্পন্ন করতে এসেছে, আর সুকিও তাদের সাহায্য করতে চায়। তাই তার মা বাধ্য হয়ে তাদেরকে শুধুমাত্র 48 ঘন্টা থাকার অনুমতি দেয়। সুকি মূলত কিয়োশি অবতারের একজন বংশধর ছিল, আর এই আইল্যান্ড রক্ষা করতে কিয়োশি অবতারের একটা বিশাল সৈন্যবাহিনী তৈরি করেছিল, আর এখনও সুকি সেই সেনাবাহিনীর নেতৃত্বেই কাজ করছে। তাই নিঃসন্দেহে সুকি অনেক বেশি পারদর্শী, আর এটা দেখে সোকা অনেক মুগ্ধ হয়ে যায়। তাই সে সুকির কাছে যুদ্ধের বিভিন্ন কৌশল শেখার চেষ্টা করে, আর এতে করে ধীরে ধীরে সুকি এবং সোকা একে অপরকে পছন্দ করতে শুরু করে। আর সোকা খুব অল্প সময়ের মধ্যেই অনেক কিছু শিখেও গিয়েছিল। এটা দেখে সুকি তার খুব প্রশংসা করে। সে বলে যুদ্ধের জন্য শুধুমাত্র শক্তি নয়, বরং ইচ্ছা শক্তির প্রয়োজন, আর এটা তোমার মধ্যে যথেষ্ট পরিমাণেই আছে। তার মানে তুমিও একদিন অনেক বড় যোদ্ধা হতে পারবে। এরই মধ্যে বিপদের ঘন্টা বেজে ওঠে।
যেগুলো কিনা এই আইল্যান্ডে বহিরাগত কারোর প্রবেশে সংকেত দিচ্ছিল। এই কারণে সোকি দ্রুত পেরিয়ে পড়ে। অন্যদিকে অ্যাংকে দেখা যায় যে কিনা নিজের মধ্যে থাকা কিওসি অবতারকে খোঁজার চেষ্টা করে, আর এখানে সত্যি সত্যি সে নিজের ইচ্ছা শক্তির জোরে কিওসি অবতারের দেখা পায়। ঠিক ওই মুহূর্তে ফায়ার কিংয়ের সেনাপতি জাও তার দলবল নিয়ে ওই আইল্যান্ডে আক্রমণ করতে আসে। এদিকে কিওসি অবতার অ্যাংকে বলে অবতার হতে হলে তাকে একজন রক্ষক, সাধারণ পথপ্রদর্শক এবং বন্ধু হতে হবে, আর এই সব কিছুর সমন্বয়ে সে একদিন সেই মহাশক্তি লাভ করতে পারবে। আর এই জন্য প্রথমেই এই মহাশক্তিকে নিজের মধ্যে আয়ত্ত করার জন্য সকল বিন্ডিংয়ে পারদর্শী হতে হবে। অন্যদিকে দেখা যায় জাও সুকির মাকে অবতারের কথা জিজ্ঞাসা করলে সুকির মা অস্বীকার করে বলে যে সেখানে কোনো অবতার আসেনি। ফলে জাও একরকম জোর করেই তাদের গ্রামে অ্যাংকে খুঁজতে শুরু করে, যে কারণে এবার সুকির মাও তার উপর আক্রমণ করতে বাধ্য হয়। এর ফলে জাও এবং তার দলবলের সাথে সুকিদের লড়াই শুরু হয়ে যায়। এরই মধ্যে জুকো তার আঙ্কেলের সাথে ওই আইল্যান্ডে পৌঁছে যায়, তাই তাকে আটকানোর জন্য কাটারার সামনে এসে পড়ে। তাকে দেখে জুকো তার উপর আক্রমণ করতে শুরু করে। যেহেতু কাটারা মাত্রই সবকিছুই শিখছিল, তাই সে পুরোপুরি তার সাথে পেরে উঠছিল না। এই কারণে জুকো তাকে খুব সহজেই হারিয়ে দিচ্ছিল। এদিকে কিওসি অ্যাংকে অবতারদের আসল শক্তি দেখাতে এবং এই শক্তির মর্ম বোঝাতে এবার নিজেই অ্যাংয়ের শরীরে প্রবেশ করে, আর এরপর কিওসি নিজের শক্তি দ্বারা প্রথমেই কাটারাকে বাঁচিয়ে নেয়। আর তাকে এভাবে দেখে জুকো নিজেও হতবাক হয়ে যায়। এরপর সে জাওদের সাথে লড়াই করে সুকি এবং গ্রামবাসীদেরকেও বাঁচিয়ে নেয়। এখানে জাও এবং তার দলবল কিওসিকে দেখে ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর কিওসি অবতার ফিরে যাওয়ার পর অ্যাং ফাইনালি নিজের রূপে ফিরে আসে, আর এবার অ্যাং ফাইনালি একজন অবতারের দায়িত্ব সম্পর্কে বুঝতে পারে। এই কারণে সুকির মাও অ্যাংয়ের উপর খুব খুশি হয়ে যায়, কারণ একমাত্র তার কারণেই এই গ্রামের বাকিরা ও নিজেদের সবাই লড়াই করার আত্মবিশ্বাস ফিরে পেয়েছে। এখন অ্যাংরা এই গ্রামে থাকলে তাদের কারণে আবারও এই গ্রামবাসীদের বিপদ হতে পারে, আর এই কারণে তারা এই গ্রাম ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তখন সোকাও এখানে কষ্ট ভরা হৃদয় নিয়ে সুকির কাছ থেকে বিদায় নেয়। তো এরপর ওই তিনজন সেখান থেকে নর্দার্ন ওয়াটার ড্রাইভের দিকে রওনা হওয়ার সিদ্ধান্ত নেয়, কারণ অ্যাং টের পেয়েছে সেখানে খুব শীঘ্রই কোনো বিপদ হানা দিতে চলেছে। অন্যদিকে জাও এবার জুকোর সাথে একত্রিত হয়ে অবতারকে ধরার পরিকল্পনা করে, যেখানে জাও কথা দেয় যে সে অবতারের ব্যাপারে অন্য কাউকে কিছু জানাবে না এবং সে সৎভাবে জুকোর নেতৃত্বে কাজ করে যাবে। কিন্তু একটু পরেই দেখা যায় সে ফায়ার কিংকে অর্থাৎ জুকোর বাবাকে একটা চিঠির মাধ্যমে অবতারের ব্যাপারে জানিয়ে দিয়েছিল। অন্যদিকে আমরা একদল লোককে দেখতে পাই যারা কিনা ফায়ার নেশনের বাসিন্দা ছিল। আসলে তারা নিজেদের রাজার উপর আক্রমণ করার পরিকল্পনা করছে, কারণ রাজার এই নৃশংসতার জন্য তারা তাদের পরিবারের সবাইকেই হারিয়ে ফেলেছে। আর এই কারণে প্রাসাদে কর্মরত একটা মেয়ের সাহায্যে তারা প্রাসাদে প্রবেশ করে, কিন্তু প্রাসাদে প্রবেশ করার পরপরই গার্ডরা তাদের ধরে ফেলে। আর এখানে একটা রহস্য সবার সামনে আসে। আসলে যে মেয়েরা তাদেরকে সাহায্য করেছিল সে আসলে কোনো কর্মী ছিল না, বরং সে রাজকুমারী অর্থাৎ জুকোর বোন আজুলা ছিল। অর্থাৎ ওই লোকগুলোকে ধরার জন্য তারাই এই পরিকল্পনাটা করেছিল। তখন রাজা আগুনে পুড়িয়ে ওই লোকগুলোকেও মেরে ফেলে। এদিকে নর্দার্ন ড্রাইভে যাওয়ার সময় অ্যাংরা অমাশু নামের একটা শহরে গিয়ে পৌঁছায়, কারণ এই শহরে অ্যাংয়ের ছোটবেলার বন্ধু ভূমি থাকতো, তাই অ্যাং তার সাথে দেখা করার জন্য ওই শহরেই যেতে চায়। আসলে ওই শহরটা আর্ট নেশনের অন্তর্গত ছিল, কিন্তু শহরের প্রবেশদ্বারে পাহারা দেওয়া হচ্ছিল এবং বাইরের লোকদের শহরের ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছিল না। তখন কাটারা সেখানে থেকে একজনের ছেলের কাছে সাহায্য চায়, আর ওই ছেলেটা বুদ্ধি করে কাটারাকে নিজের স্ত্রী এবং সোকাকে নিজের শালা বলে পরিচয় দেয়, আর সেই সাথে তারা লুকিয়ে লুকিয়ে অ্যাংকেও সঙ্গে করে নিয়ে যায়। এইভাবে তারা অনেক কৌশলে ওই শহরে চলে যায়। সেই সময় অ্যাং একটা ছেলেকে আকাশে উঠতে দেখতে পায়, আর সে মনে করে এটা হয়তো তার মতো কোনো ইয়ারবেন্ডার, তাই সে তার দিকে দৌড়ে যায়। কিন্তু সেখানে গিয়ে সে দেখতে পায় ওই ছেলেটা কোনো ইয়ারবেন্ডার নয়, বরং একজন সাধারণ মানুষ। সে কিছু যন্ত্রপাতির সাহায্যে আকাশে উঠছিল। এরই মধ্যে সেখানে অনেক জোরে একটা বিস্ফোরণ ঘটে। তখন অ্যাং এবং কাটারা নিজেদের পাওয়ারের মাধ্যমে সেখানকার পরিস্থিতি সামলে নেওয়ার চেষ্টা করে। কিছুক্ষণ পর সেখানে ওই ছেলেটার বাবা এসে তাকে পাড়ি নিয়ে যায়। এই ছেলেটার নাম হলো টেড, আর তার বাবার নাম হলো সাই। যদিও এখানে টেডের তেমন কোনো ক্ষতি হয়নি, কেননা অ্যাং এবং কাটারা তাকে সাহায্য করেছিল। এই কারণে টেডের বাবা তাদেরকেও তার সাথে বাড়িতে নিয়ে যায়। সেখানে গিয়ে তারা জানতে পারে এই আক্রমণটাও ফায়ার নেশনের লোকেরাই করেছিল। তো এরপর তারা সেখান থেকে আবারও রওনা হয়, কিন্তু পথে তারা এই যুদ্ধে আহত হওয়া অনেক লোককেই দেখতে পায়। আর তাদের এই অবস্থা দেখে অ্যাংয়ের ভীষণ কষ্ট হয়, কারণ আগে এখানে লোকেরা খুব শান্তিতেই বসবাস করত। তাই অ্যাং আগে এই লোকদের সাহায্য করতে চায়, কেননা শুধুমাত্র যুদ্ধে জয়ী হওয়াই নয়, বরং অন্যদেরকে সাহায্য করাও একজন অবতারের দায়িত্ব আর কর্তব্য। আর এই কারণেই অ্যাং সেখান থেকে না গিয়ে টেড এবং তার বাবা সাইকে নিজের অবতার হওয়ার কথাটা জানিয়ে দেয়। পরবর্তী দৃশ্যে আমরা কাটারাকে দেখতে পাই।
কাটারা লুকিয়ে সাইকে একজন লোককে একটা কাগজ দিতে দেখে। ঠিক তখনই সেই ছেলেটার সাথে কাটারার আবারও দেখা হয়, যে কিনা ওমাসু শহরে প্রবেশের সময় তাদেরকে সাহায্য করেছিল। এই ছেলেটার নাম হলো জেট। আসলে জেটও সাইয়ের উপর নজর রেখে চলেছিল। জেট এখানে কাটারাকে জানায় আসলে সাই ফায়ার নেশনের গুপ্তচর হয়ে কাজ করে। সে মূলত তার তৈরি আধুনিক মেশিন এবং এখানকার সব রকমের তথ্য গুপ্তচরদের কাছে বিক্রি করে। আর এই কথা শুনে কাটারা এটা ভেবে ভয় পেতে থাকে যে সাই হয়তো তাদের কথাও ওই গুপ্তচরদেরকে বলে দেবে। কিন্তু জেট বলে সাই বিশ্বাসঘাতক ঠিকই, কিন্তু এতটাও সাহসী নয়, কারণ সে ভালো করে জানে অ্যাংয়ের কথা বলে দিলে সে নিজেও হুমকির মুখে পড়ে যাবে। তাই সে কোনোভাবেই এই কথা গুপ্তচরদেরকে জানাবে না। এই কথা বলে জেট ওই গুপ্তচরকে ফলো করতে শুরু করে, আর তখন কাটারাও তার সাথে যায়। কিন্তু ওই গুপ্তচরটা আগে ভাগেই তাদের পিছু করার কথাটা জেনে গিয়েছিল। তাই সে তার সহযোগীদেরকে ডেকে কাটারা এবং জেটের উপর হামলা করতে চলে আসে। কাটারা নিজের পাওয়ার ব্যবহার করে ওই লোকগুলোকে প্রতিহত করার চেষ্টা করে, আর এইভাবে লড়াই করার এক পর্যায়ে তারা দুজনেই হেরে যেতে বসেছিল। কিন্তু জেড শেষমেশ তার কিছু বন্ধুদেরকে সেখানে ডেকে আনে। জেডের ওই বন্ধুরা গুপ্তচর এবং তার দলবলকে হারিয়ে দেয়। তো এরপর কাটারা জেটের সাথে একটা জায়গায় যায়, আর সেখানে গিয়ে সে দেখতে পায় ওই জায়গায় জেট এবং তার বন্ধুরা বসবাস করে। আসলে ফায়ার নেশনের লোকেরা এদের পরিবারের উপর হামলা করে তাদের সবাইকেই মেরে ফেলেছে, আর এই কারণেই এরা এখন একজোট হয়ে ফায়ার কিং এর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। আর এখানে ওই লোকদের সাথে জেটও থাকে। এখানে জেট আরও জানায় যে তার মা একজন যোদ্ধা ছিল এবং সে তার মায়ের কাছ থেকে তলোয়ার চালানো শিখেছিল। কিন্তু হঠাৎই একদিন ফায়ার নেশনের আক্রমণের ফলে তার বাবা মা দুজনেই মারা যায়। তখন কাটারা তাকে সেদিন রাতের কথা বলে, যেদিন ফায়ার নেশনের লোকেরা তাদের গ্রামে আক্রমণ করেছিল এবং তাতে তার মা মারা গিয়েছিল। তবে বেশ কিছুদিন ধরে তার মায়ের মৃত্যুর কথা মনে করে কাটারা আর ওয়াটার বেন্ডিং প্র্যাকটিস সঠিকভাবে করতে পারছে না। কিন্তু জেট তাকে তার জীবনের খারাপ স্মৃতিগুলো ভুলে গিয়ে বরং যখন তার মা বেঁচে ছিল ওই সময়ের সুন্দর সুন্দর মুহূর্তগুলো নিয়ে বাঁচতে বলে। আর জেডের কথা মতোই কাটারা তার মায়ের সুন্দর স্মৃতিগুলো মনে করতে থাকে। আর তারপর সে ওয়াটার বেন্ডিং এর সাহায্যে পানির ঘূর্ণি তৈরি করার চেষ্টা করে, যেটা সে বেশ কিছুদিন যাবৎ চেষ্টা করেও বারবার ব্যর্থ হচ্ছিল। কিন্তু এবার কাটারা ফাইনালি পানির সাহায্যে ওই ঘূর্ণি তৈরি করতে সক্ষম হয়। পরবর্তী দৃশ্যে আমরা জুকো এবং আইরোকে দেখতে পাই, যারা কিনা ইতিমধ্যে ওমাসু শহরে অ্যাংকে খুঁজতে পৌঁছে গিয়েছিল। এদিকে অ্যাং ফিরে এসে সোকাকে তার মনে হয় এই ব্লাস্টের জন্য জেট দায়ী, কিন্তু এরই মধ্যে সেখানে কাটারা এসে জানায় ওই ব্লাস্ট জেট নয় বরং সাই করেছে। কিন্তু তার কথা সোকা কিছুতেই বিশ্বাস করতে চায় না, কারণ সাই তো শুরু থেকেই তাদেরকে সাহায্য করে আসছে। ফলে এটা নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হলে কাটারা বাজারে চলে যায় জেটের সাথে কথা বলতে। কাটারা জেটের সাথে কথা বলতে চাইলে সে জানায় তারা এখন একটা গুরুত্বপূর্ণ মিশনে আছে। জেট আরও জানায় এখন সাই একটা যন্ত্রের বাক্স নিয়ে রাজ দরবারের দিকে যাচ্ছে প্রদর্শনীর জন্য, কিন্তু তারা সেটার মধ্যে যন্ত্রের বদলে কৌশলে বোমা ভরে দিয়েছে, যার ফলে রাজ দরবারে পৌঁছানো মাত্রই সাইয়ের সাথে সাথে সেখানে থাকা আরও অনেক বিশ্বাসঘাতক মারা যাবে। এটা শুনে কাটারা মোটেও খুশি হয় না, কারণ এতে করে অনেক নিরীহ মানুষের প্রাণ যাবে। এতে কাটারা বুঝে ফেলে সাই নয় বরং যেটি হচ্ছে খারাপ লোক। তাই কাটারা অ্যাং এবং সাকুকে এই ব্যাপারে জানালে তারা সবাই সাইকে বাঁচাতে বেরিয়ে পড়ে। কিন্তু ঠিক ওই সময় জোকো তাদের পথে বাধা হয়ে দাঁড়ায়। অ্যাং কাটারা এবং সোকাকে সাইয়ের কাছে পাঠিয়ে দেয় এবং নিজে জোকোর সাথে ফাইট করতে লেগে যায়। অন্যদিকে সোকা এবং কাটারা রাজ দরবারে পৌঁছে গিয়ে দেখতে পায় ততক্ষণে সাই রাজ দরবারে পৌঁছে গিয়েছে এবং জেটের এক বন্ধু দূর থেকে তীরের মাথায় আগুন ধরিয়ে ওই বোমাটা ব্লাস্ট করার চেষ্টা করছে। তখন কাটারা তার জল ঘূর্ণির সাহায্যে আগুন নিভিয়ে দিতে সক্ষম হয়, যার ফলে ওই বোমাটার ব্লাস্ট হয় না এবং সাই সহ বাকি মানুষেরাও প্রাণে বেঁচে যায়। অন্যদিকে জুকো এতক্ষণ অ্যাংয়ের সাথে খালি হাতে ফাইট করছিল, যাতে করে আর্থ নেশনের লোকেরা বুঝতে না পারে যে সে ফায়ার নেশন থেকে এসেছে। কিন্তু যখন সে জানতে পারে ওই অবতারদের তত্ত্বের বইটা অ্যাংই নিয়ে এসেছে, তখন সে রাগের মাথায় ফায়ার বেন্ডিং ব্যবহার করতে শুরু করে। এটা দেখে আর্থ নেশনের সেনাবাহিনীরা সেখানে চলে আসে। তখন আইরো জোকোকে বাঁচানোর জন্য নিজেই ফায়ার বেন্ডিং করতে থাকে, যাতে করে আর্থ নেশনের লোকেরা তাকে ফায়ার বেন্ডার ভাবে এবং এই সুযোগে জোকো পালিয়ে যেতে পারে। তার এই চেষ্টা সফল হয়, জোকো সেখান থেকে পালিয়ে যায়। এদিকে অ্যাং তার শক্তি ব্যবহার করে ওই আগুনকে নেভাতে থাকলে আর্থ নেশনের লোকেরা তাকে এবং আইরোকে গ্রেফতার করে নেয়। এরপর তাদের দুজনকে আলাদা আলাদা কারাগারে বন্দী করে রাখা হয়। এদিকে ওই সময় আমরা জোকোকে দেখতে পাই, যে কিনা এখনো পালিয়ে যায়নি, বরং সে রাতের অন্ধকারে একজন গার্ডকে মেরে তার পোশাক পরে নেয়। এদিকে কাটার এবং সোকো সাইয়ের সাহায্য চায় অ্যাংকে উদ্ধার করার জন্য, কিন্তু সাই বলে ওই কারাগার রাজপ্রাসাদের নিচে একটা পাহাড়ের মধ্যে অবস্থিত, আর সেগুলো খুব মজবুত দেওয়াল দিয়ে তৈরি করা, তাই সে তাদেরকে সাহায্য করতে পারবে না। কিন্তু ওই সময় তার ছেলেটিও তাদেরকে একটা গুপ্ত সুড়ঙ্গের কথা বলে। তাই এবার সোকা এবং কাটারা ওই সুড়ঙ্গের মধ্য দিয়ে অ্যাংকে উদ্ধার করার সিদ্ধান্ত
সিদ্ধান্ত নেয়। অন্যদিকে একজন গার্ড এসে অ্যাংকে রাজার কাছে নিয়ে যায়, আর এখানে আমরা জানতে পারি এই রাজার কেউই নয়, বরং অ্যাংয়ের ছোটবেলার সেই বন্ধু যার সাথে সে দেখা করতে ওমাসু শহরে এসেছিল, যার নাম ছিল ভূমি। ভূমিকে দেখে অ্যাং একদম অবাক হয়ে যায়, আর এখানে ভূমিও অ্যাংকে দেখে চিনে ফেলে। অন্যদিকে জুকো গার্ডদের বেশ ধরে এবং অ্যাংকে ধরার জন্যই সেই কারাগারে এসে পৌঁছায়, কিন্তু সেখানে একজন গার্ড তাকে দেখে ফেলে। তবে জুকো কোনো রকম বাহানা বানিয়ে বেঁচে যায়। তবে এখানে সে জানতে পারে আইরোকে শাস্তি দেওয়ার জন্য এবং অ্যাংকে রাজার সাথে দেখা করার জন্যই নিয়ে যাওয়া হয়েছে। এদিকে ভূমি অ্যাংয়ের অবতার হওয়ার খবর জানার পর তার জন্য অনেক ডিনারের আয়োজন করে, আর এখানে অ্যাং তাকে জানায় ফায়ারবেন্ডার ইয়ার নেশনের অস্তিত্ব পুরোপুরি ধ্বংস করে দিয়েছে, আর এমনটা আবারও হতেও পারে। তাই তাকে যত দ্রুত সম্ভব নর্দার্ন ওয়াটার ড্রাইভে পৌঁছাতে হবে। কিন্তু তার এসব কথা শুনে ভূমি বলে, যেটা হওয়ার আগে থেকে সেটা হয়ে গেছে। যখন এয়ারবেন্ডাররা বিপদে ছিল তখন তুমি বরফের মধ্যে ঘুমিয়েছিলে। তোমার বয়স 100 বছর হলেও তোমার 100 বছরের কোনো অভিজ্ঞতা নেই, যেটা কিনা আমার কাছে আছে। আমি আমার চোখের সামনে নিজের জাতিকে ধ্বংস হতে দেখেছি, যে কষ্ট তুমি চাইলেও কখনো অনুভব করতে পারবে না। কিন্তু অ্যাং তাকে কথা দেয় সে আবারও সবকিছু ফিরিয়ে আনবে, যা এই যুদ্ধে নৃশংসতার কারণে হারিয়ে গিয়েছিল। এদিকে ওই সেনারা যখন আইরোকে শাস্তি দেওয়ার জন্য তাকে একটা জায়গায় নিয়ে যাচ্ছিল, তখন আইরো বুদ্ধি করে পথে একটা বস্তু ফেলে যায়। কিছুক্ষণ পর জুকো তাকে খুঁজতে এলে পথে ওই বস্তুটা দেখতে পেয়ে আইরোকে বাঁচানোর জন্য ওই পথে রওনা দেয়। আর এর কিছুক্ষণ পর জুকো ওই সৈন্যদের দেখতে পেয়ে তাদের উপর আক্রমণ করে এবং বেশ কিছুক্ষণ লড়াই করে আইরোকে নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়, যদিও এই ফাইটের দরুন আইরো বেশ আহত হয়ে গিয়েছিল। অন্যদিকে দেখা যায় কাটারা এবং সোকা ওই সুড়ঙ্গের মধ্যে পথ খুঁজতে খুঁজতে সামনে এগিয়ে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই তাদের সামনে বিশাল এক ভয়ঙ্কর প্রাণী চলে আসে। তারা ওই প্রাণীটার হাত থেকে বাঁচতে প্রাণপণে দৌড়াতে শুরু করে, কিন্তু একটা পর্যায়ে তাদের সামনে রাস্তা শেষ হয়ে গেলে তারা খুব ভয় পেয়ে যায় আর একে অপরের হাত ধরে মৃত্যুর জন্য অপেক্ষা করতে থাকে। কিন্তু তখনই তারা বুঝতে পারে ওই প্রাণীটা আসলে অন্ধ ছিল এবং ওই প্রাণীটা মানুষের ভিতরের অনুভূতি যেমন রাগ, ভয় এসব কিছু অনুযায়ী আচরণ করে। আর এই মুহূর্তে মৃত্যুর মুখে সে কাটারা এবং সোকার মধ্যে ভালোবাসা দেখে ওই প্রাণীটা ভালোবাসার অনুভব করতে পেরেছে। আর এখন ওই প্রাণীটা মারার বদলে উল্টো তাদেরকে ওই প্রাসাদে পৌঁছে দেওয়ার পথ দেখাতে শুরু করে। এদিকে অ্যাংকে ভূমি একটা কক্ষে নিয়ে যায় এবং সেখানে সে অ্যাংকে তার সাথে ফাইট করতে বলে, যতক্ষণ না তাদের মধ্যে থেকে একজন মারা যায়। এটা শুনে অ্যাং বেশ অবাক হয়ে যায়। আসলে অ্যাং অবতার হওয়া সত্ত্বেও তাদেরকে বিপদের মুখে ফেলে চলে গিয়েছিল, আর এই ক্ষোভের কারণেই মূলত ভূমি অ্যাংয়ের সাথে ফাইট করতে চেয়েছিল। আর সেই সাথে সে এটাও প্রমাণ করতে চাইছিল যে অ্যাং এখনো একটা ছোট্ট শিশু, তার অবতার হওয়ার কোনো যোগ্যতাই নেই। এই ফাইটের দরুন ভূমি বড় একটা পাথরের টুকরো অ্যাংয়ের উপর ফেলতে গেলে অ্যাং সেটা নিজের পাওয়ারের সাহায্যে থামিয়ে দেয়, আর এরপর অন্য একটা পাথরের টুকরা ভূমির উপরও পড়তে শুরু করে, ফলে অ্যাং সেটাকে আটকে দেয়। কিন্তু দুটো পাথর একসাথে আটকে রাখার শক্তি তার ছিল না। এদিকে ভূমি সরে না গিয়ে মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যায়, কারণ এই যুদ্ধের নৃশংসতার কারণে সে ক্লান্ত হয়ে গিয়েছিল। কিন্তু ঠিক তখনই সোকা এবং কাটারা এসে ভূমিকে বাঁচিয়ে নেয়। ভূমি বলে, তুমি তোমার বন্ধুদের সাহায্য নিয়ে চিটিং করেছো। কিন্তু অ্যাং বলে, বন্ধুদের সাহায্য নিয়ে কোনো চিটিং নয়, বরং আমি বন্ধুদেরকে সাথে নিয়ে জিততে চাই। সেই সাথে অ্যাং ভূমিকে একটা লকেট দেয়, যেটা কিনা 100 বছর আগে ভূমি তাকে দিয়েছিল। ওই লকেটটা দেখে ভূমির তার বন্ধুত্বের কথা মনে পড়ে যায়, আর এখন সে তার নিজের ভুল বুঝতে পারে। এদিকে খুব শীঘ্রই ফায়ারবেন্ডারের লোকেরা আর্ট নেশনের উপর আক্রমণ করতে চলেছিল, যার খবর ভূমিকে আর কেউই নয় বরং সাই দিয়েছিল। সেই সাথে সাই কিছু গুপ্তচরকে ধরিয়ে দিতে রাজাকে সাহায্য করেছিল। তাই ভূমি অ্যাংকে দ্রুত করে নর্দার্ন ড্রাইভের জন্য পেরিয়ে যেতে বলে এবং সে নিজের জনগণকে সাথে নিয়ে ফায়ারবেন্ডারদেরকে সামলে নেবে বলে আশ্বস্ত করে। তো নর্দার্ন ড্রাইভে যাওয়ার পথে অ্যাংরা জঙ্গলের বড় একটা অংশ পুরো ছাই হতে দেখে বুঝতে পারে এই কাজটাও ফায়ার নেশন ছাড়া আর কারোরই নয়। ফলে অ্যাং এসব দেখে ভীষণ কষ্ট পায়, এই ভেবে যে এসব কিছু তার কারণেই হচ্ছে। একজন অবতারে তার লোকদের পাশাপাশি প্রকৃতিকে রক্ষারও দায়িত্ব পালন করতে হয়। তখন তারা ওই গ্রামের একটা লোকের সাথে কথা বলে জানতে পারে ফায়ার নেশনের সেনারা পাহাড়ের উপরে রাস্তা তৈরি করতে গিয়ে এভাবেই জঙ্গল পুড়িয়ে ফেলেছিল, আর এই ঘটনার পর থেকে তাদের এই জঙ্গলের প্রাণী চলে গিয়েছে, তাদের ফসল নষ্ট হয়ে যাচ্ছিল, এমনকি গবাদি পশুগুলোও ঘাস খাচ্ছিল না। ফলে খাদ্যের সন্ধানে তারা কিছু লোককে পাঠিয়ে দিয়েছিল, যাদের মধ্যে ওই লোকটার ছেলেও ছিল। কিন্তু আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে তারা আর কখনোই ফিরে আসেনি। তখন এক নিজের পাওয়ারের সাহায্যে অনুভব করতে পারে যে ওই লোকগুলো অন্য কোনো এক জগতে চলে গিয়েছে। তাদের এই বিপদ বুঝতে পেরে অ্যাং এবার ঠিক করে সে তাদেরকে সাহায্য করবে। অ্যাং সোকা এবং কাটারাকে জানায় পৃথিবীর বাইরেও একটা আধ্যাত্মিক জগৎ রয়েছে। ওই জগৎ এবং পৃথিবী খুব পাতলা একটা পর্দা দ্বারা বিভক্ত, কিন্তু অ্যাং তার শক্তি দিয়ে অনুভব করতে পেরেছে সেই পর্দাটা ধীরে ধীরে ভেঙে যেতে শুরু করেছে, আর নিশ্চিতভাবে ওই নিখোঁজ হয়ে যাওয়া লোকগুলো ওই আধ্যাত্মিক জগতেই প্রবেশ করেছে। অ্যাং অনুভব করতে পারছে এই জঙ্গলেও আধ্যাত্মিক জগতে প্রবেশের একটা পথ রয়েছে। তো এরপর অ্যাং ধ্যানের মাধ্যমে ওই আধ্যাত্মিক জগতে প্রবেশ করার সিদ্ধান্ত নেয়, আর এরপর সে একটা জায়গায় গিয়ে সেখানে ধ্যানে বসে যায়। অ্যাং ধ্যানের মাধ্যমে ওই আধ্যাত্মিক জগতে প্রবেশ করে যায়।
কিন্তু ভুলবশত সে নিজের সাথে কাটারা এবং সোকাকেও সেখানে নিয়ে যায়। কিন্তু যখন অ্যাং এবং কাটারারা ওই আধ্যাত্মিক জগতের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছিল, ঠিক তখনই বিশাল আকৃতির একটা প্যাঁচা তাদের সামনে এসে উপস্থিত হয়। এই প্যাঁচাটা হচ্ছে এই জগতের মহাজ্ঞানী আত্মা। প্যাঁচাটা তাদেরকে বলে যে এখানে অ্যাং এর কোনো অসুবিধা না হলেও কাটারা এবং সোকার অনেক বড় বিপদের শঙ্কা রয়েছে, কারণ এখানে এমন কিছু ভয়ানক ক্রিয়েচার রয়েছে যেগুলো কাটারা এবং সোকাকে দৈহিক এবং আত্মিকভাবে ধ্বংস করে দিতে পারে। তাই তাদেরকে কোনো রকমের পথভ্রষ্ট না হয়ে সাবধানে সামনের দিকেই এগিয়ে যেতে বলে। তারপর ওই প্যাঁচাটা সেখান থেকে চলে যায়। তো এরপর অ্যাং তাদেরকে নিয়ে সামনে এগিয়ে যেতে যেতে একটা ভয়ঙ্কর মনস্টার হঠাৎ করেই তাদের উপর আক্রমণ করতে শুরু করে। তখন অ্যাং লক্ষ্য করে সে কিংবা কাটারা কেউ তাদের শক্তি ব্যবহার করতে পারছে না। হয়তো এই জগতে আসার কারণেই এমনটা হয়েছিল। তো এই মনস্টারের হাত থেকে বাঁচার জন্য তারা তিনজনই আলাদা হয়ে পড়ে। এরপর অ্যাংকে দেখা যায় সে সেখান থেকে পালাতে পালাতে একটা কুঁড়ে ঘরের কাছে গিয়ে পৌঁছায়, আর সেখানে এসে সে গাংসুকে দেখতে পায়। এতদিন পর গাংসুকে দেখে অ্যাং বেশ অবাক হয়ে যায়। তখন গাংসু অ্যাংকে বলে এই মুহূর্তে কাটারা এবং সোকা একটা ভ্রমের কুয়াশায় বন্দী হয়ে আছে, তবে সেখানে আরো অনেক মানুষকে বন্দী করে রাখা হয়েছে। আসলে ওখানে কো নামের একটা ক্রিয়েচার মানুষের দুর্বলতা এবং দুঃখকে কেন্দ্র করে তাদের প্রিয়জনের রূপ ধারণ করতে পারে এবং ভ্রমের মাধ্যমে তাদেরকে বন্দী করে ফেলে, আর তারপর সে তাদের সবাইকে নিজের গুহায় আটকে রেখে ক্ষুধা পেলে তাদের আত্মাকেই খেয়ে ফেলে, আর সেখান থেকে কখনোই তাদেরকে ফিরিয়ে আনা সম্ভব হয় না। এটা শুনে অ্যাং তাদেরকে বাঁচানোর জন্য যেতে চাইলে গাংসু বলে ও খুব ভয়ঙ্কর একটা ক্রিয়েচার, একবার ওর কবলে পড়লে সেখান থেকে বেঁচে ফেরা প্রায় অসম্ভব। তবে একবার রুকো অবতার এই কোকে হারাতে সক্ষম হয়েছিল। তার কথা শুনে অ্যাং এবারে মন্দিরে গিয়ে রুকো অবতারের সাথে দেখা করার সিদ্ধান্ত নেয়। কিন্তু গাংসু জানায় রুকো অবতারের মূর্তি ফায়ার নেশনের মন্দিরের ভেতরে অবস্থিত, তাই ওখানে যাওয়াটা তোমার জন্য বিপজ্জনক হতে পারে। কিন্তু অ্যাং তার বন্ধুদের জন্য যে কোনো ধরনের রিস্ক নিতে প্রস্তুত, তাই সে তখন সেখান থেকে বেরিয়ে পড়ে। অন্যদিকে আইরো জুকোকে একজন মেয়ের সাথে পরিচয় করিয়ে দেয় যে কিনা পেশায় একজন পাইশো প্লেয়ার ছিল এবং সে লোকদের খুঁজতে খুবই দক্ষ ছিল। যেহেতু তারা এখন অ্যাংকে চারিদিকে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু এই মুহূর্তে তাকে খুঁজে বের করা তাদের জন্য বেশ কষ্টসাধ্য হয়ে উঠেছিল। তাই তারা এবার জুন নামের ওই মেয়েটার সাহায্যে অবতারকে খোঁজার কথা বলে। জুন অ্যাংয়ের একটা কাপড়ের টুকরা খুঁজে পায়, তাই সে তার পোষা মনস্টারকে সাথে নিয়ে অ্যাংকে ধরার জন্য পেরিয়ে পড়ে। এদিকে অ্যাং অনেক কৌশলে রুকো অবতারের মন্দিরে গিয়ে পৌঁছায়, আর মন্দিরের একটা লোকের সাহায্যে সে রুকোর মূর্তির কাছে চলে যায়। এরপর অ্যাং রুকো অবতারের সাথে দেখা করার জন্য ধ্যানে বসে যায়, আর কিছুক্ষণের মধ্যেই সেই অবতারের দেখাও পেয়ে যায়। অ্যাং এখানে রুকো অবতারকে তার বন্ধুদের ব্যাপারে জানায়, যাদেরকে কো বন্দি করে রেখেছে। তাই রুকো সেদিন কিভাবে কাকে হারিয়েছিল অ্যাং তা জানতে চায়, কিন্তু রুকো জানায় সে সেদিন কোকে হারায়নি, বরং তার একটা মূল্যবান জিনিস চুরি করে পালিয়ে গিয়েছিল, আর ওই মূল্যবান জিনিসটা ছিল একটা প্রাচীন আত্মার মূর্তি। আসলে প্রেতাত্মারা ওই মূর্তিটার উপাসনা করে থাকে। শুধু তাই নয়, ওই প্রাচীন আত্মাটা কোয়ের মা ছিল। তাই অ্যাং এবার ওই মূর্তিটা ফিরিয়ে দেওয়ার বিনিময়ে তার বন্ধুদেরকে কোয়ের কাছ থেকে উদ্ধার করার সিদ্ধান্ত নেয়, আর এরপর সে আসল দুনিয়াতে ফিরে আসে। এরপর অ্যাং রুকোর সংরক্ষিত জিনিসগুলোর মধ্যে ওই প্রাচীন আত্মার মূর্তিটাও খুঁজে পায় এবং নিজের বন্ধুদেরকে বাঁচানোর জন্য বেরিয়ে পড়ে। বাইরে এসে সে মন্দিরের ঋষিদের আহত অবস্থায় পড়ে থাকতে দেখে, যাদেরকে আর কেউই নয় বরং জুন অজ্ঞান করে দিয়েছিল। তখন জুন এসে অ্যাংকেও অজ্ঞান করে দেয় এবং তাকে তার সাথে নিয়ে যায়, আর কিছুক্ষণ পর জুকোর হাতে তাকে তুলে দেয়। এর বিনিময়ে জুকো তাকে টাকা দেয়। এরপর জুকো এবং আইরো অ্যাংকে নিজের সাথে নিয়ে যেতে থাকলে ঠিক ওই সময়ে জাও তার দলবল নিয়ে তাদের উপর অ্যাটাক করে বসে। এখন জাওয়ের সাথে তার দলবলের সংখ্যা অনেক বেশি থাকায় তাদের সাথে পেরে ওঠা প্রায় অসম্ভব ছিল। এই কারণে জুকো বাধ্য হয়ে অ্যাংকে তাদের সাথে যেতে দেয়। এরপর দেখা যায় জাও অ্যাংকে নিয়ে একটা কেল্লার মধ্যে আটকে রাখে, যেটা জানার পর জুকো আবারও তাকে উদ্ধার করার সিদ্ধান্ত নেয়। এদিকে জাও অ্যাংকে ওই কেল্লায় বন্দি করে রেখে তাকে ফায়ার কিং এর কাছে পাঠানোর ব্যবস্থা করে, যেখানে সে অবতারকে খুঁজে পাওয়া এবং তাকে ধরার সব ক্রেডিট নিজের নামে করে নিতে চায়। তবে এখানে সে অ্যাংকে পুরোপুরি না মেরে বরং বন্দি করে তার উপর অত্যাচার করার কথা বলে, কারণ তাকে মেরে ফেললে সে পুনর্জন্ম নিলে আবারও তাকে নতুন করে খুঁজতে হবে। তো যাও অবতারকে ধরতে পারার খুশিতে ওই দিন সন্ধ্যায় তার দলবল নিয়ে উৎসবের আয়োজন করে, কিন্তু সেখানে আমরা মুখোশ পরা একজন লোককে দেখতে পাই, যে কিনা উৎসবের জন্য মদ পৌঁছে দিতে আসা একটা গাড়িতে লুকিয়ে ওই কেল্লাতে এসেছিল, আর পরবর্তীতে সে কিছু সেনাদের মেরে অ্যাংকে ছিনিয়ে নিতে সক্ষম হয়। কিন্তু যাওয়ার সময় জাও তাকে দেখে ফেলে, আর এভাবেই জাওয়ের সাথে তার বেশ কিছুক্ষণ ফাইট হয়। কিন্তু এরই মধ্যে জাওয়ের সেনারা মুখোশ পরা লোকটাকে ঘিরে ধরলে জাও অ্যাংয়ের কোনো ক্ষতি করতে নিষেধ করে, কারণ সে অ্যাংকে রাজার সামনে জীবিত অবস্থায় উপস্থাপন করতে চায়। ফলে ওই মুখোশ পরা লোকটা এবারে অ্যাংয়ের গলায় ছুরি ধরে এবং জাওকে ভয় দেখিয়ে কেল্লার বাইরে বেরিয়ে যেতে সক্ষম হয়। কিন্তু কেল্লার বাইরে বেরোনোর পর অ্যাং দেখে ওই মুখোশ পরা ব্যক্তিটার কেউই নয়, সে জুকো ছিল। তাই সে দ্রুত করে জুকোকে নিয়ে পালিয়ে যায় এবং একটা গুহার মধ্যে গিয়ে লুকিয়ে পড়ে। আর এখানে তার সাথে কথাবার্তার দরুন অ্যাং বুঝতে পারে জুকোর বাবা নিজের ছেলেকেই কোনো একটা আগুন দিয়ে তার এক চোখ পুড়িয়ে দিয়েছে।
যাই হোক, কিছুক্ষণ পর দেখা যায় অ্যাং জুকোকে নিয়ে একটা নৌকার কাছে চলে যায় আর এরপর তাকে আয়রোর কাছে পৌঁছে দেয়। এরপর অ্যাং সেখান থেকে ফিরে জঙ্গলে চলে আসে এবং ধ্যান করে আবারও আধ্যাত্মিক জগতে চলে যায়। আর এরপর সে প্রাচীন ওই মূর্তিটা আবারও কোকে ফিরিয়ে দিলে এর বিনিময়ে কো কাটারাদের সাথে ওই গ্রামবাসীদেরকেও মুক্ত করে দেয়। এদিকে দেখা যায় যাও কোনোভাবেই জেনে যায় যে জুকোই ওই অবতারকে সেখান থেকে পালাতে সাহায্য করেছিল। এই কারণে সে সিদ্ধান্ত নেয় রাজাকে গিয়ে এই ব্যাপারে সবকিছুই খুলে বলবে। ফলে জুকোকে বাঁচাতে আরো দ্রুত তাকে একটা নৌকায় করে পালাতে বলে। এদিকে যখন জুকো নৌকায় আগুন জ্বালায় তখন সে ড্রাম ভর্তি এক বিস্ফোরণ চেলি দেখতে পায়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। ওই আগুন গ্রাম পর্যন্ত পৌঁছে যায় এবং সেগুলো বিস্ফোরিত হয়, যা দূর থেকে তারা দেখতে পায়। আসলে জাওয়ের প্ল্যান হলো তারা জুকোকে মেরে ফেলবে এবং তার মৃত্যুর পর ফায়ার কিং এর কাছে তাকে একজন দেশদ্রোহী হিসেবেই সাব্যস্ত করবে এবং জানাবে পালানোর সময় জুকো বিস্ফোরণের দরুন মারা গেছে। তো সবকিছুই তাদের পরিকল্পনা অনুযায়ী হচ্ছিল। এরপর আমরা অ্যাংদের দেখতে পাই তারা ফাইনালি নর্দার্ন ওয়াটার ড্রাইভে পৌঁছে গিয়েছিল আর সেখানে পৌঁছানো মাত্রই সেখানকার চিফ আর্নক তাদেরকে স্বাগত জানায় এবং তাদেরকে সেখানকার ওয়েটার বেন্ডিং মাস্টার পাকুর সাথে পরিচয় করিয়ে দেয়, যে কিনা ওয়াটার ড্রাইভের সব থেকে দক্ষ একজন মাস্টার ছিল। সেখানে তারা আর্নকের মেয়ে ইউকেও দেখতে পায়, যে কিনা এই গ্রামের আধ্যাত্মিক গুরু ছিল। তখন অ্যাং তাদেরকে নর্দার্ন ড্রাইভে হয়ে যাওয়া সব থেকে বড় আক্রমণের কথা জানালে আর্নক বলে সেও এক গুপ্তচরের মাধ্যমে খবর পেয়েছে যে ফায়ার নেশন খুব শীঘ্রই তাদের উপর আক্রমণ করতে চলেছে, তাই অ্যাংদের সাহায্য পেলে তারা খুব সহজেই ফায়ার নেশনকে প্রতিরোধ করতে পারবে। এদিকে নর্দার্ন ড্রাইভে অ্যাংদের আপ্যায়নের আয়োজন করা হয়, যেখানে মাস্টার পাকুকে কাটারা জানায় সে ওয়াটার বেন্ডারদের থেকে দূরে থেকে একা একাই ওয়াটার বেন্ডিং শিখেছে আর সেই সাথে সে মাস্টার পাকুর কাছে ওয়াটার বেন্ডিং শিখে আরও বেশি পারদর্শী হয়ে উঠতে চায়। পরদিন কাটারা ইয়াগুডা নামের একজন মহিলা ডাক্তারের সাথে দেখা করতে যায়, যে কিনা সেখানে ওয়াটার বেন্ডিং এর মাধ্যমে আহত ব্যক্তিদের চিকিৎসা করত। ইয়াগুডা কাটারাকে স্বাগত জানায় এবং তাকেও তার সেই চিকিৎসা পদ্ধতির কৌশল শিখিয়ে দিতে চায়, কিন্তু কাটারা সেগুলো না শিখে যুদ্ধের ট্রেনিং এর কথা বললে ইয়াগুডা জানায় তাদের এই ট্রাইফে মেয়েদের যুদ্ধ করার কোনো অনুমতিই দেওয়া হয় না। কিন্তু কাটারা তো যুদ্ধের প্রয়োগের জন্য আরো ভালোভাবে ওয়াটার বেন্ডিং শিখবে বলে এখানে এসেছিল। এদিকে অ্যাং এবার সাহায্য চাওয়ার জন্য কুরুক অবতারের মন্দিরে যায় আর ধ্যানের মাধ্যমে কুরুকের সাথে দেখা করার চেষ্টা করে এবং শেষমেশ তার দেখাও পায়। কিন্তু কুরুক জানায় তারা ফায়ার নেশনের যুদ্ধ কোনোভাবেই থামাতে পারবে না, তারা অ্যাটাক করবেই। কিন্তু এই যুদ্ধের পরবর্তী ফলাফল এখনো অনিশ্চিত, অর্থাৎ কে জিতবে আর কে হারবে এটা কেউই জানে না। অ্যাং তাই যুদ্ধে কিয়োশির মতো তাকেও সাহায্য করতে বললে কুরুক তাকে সাহায্য করতে চায় না, বরং জানায় এই সমস্যার সমাধান তার নিজেকেই খুঁজে বের করতে হবে। অন্যদিকে কাটারা পাকুর কাছে গিয়ে তাকে যুদ্ধের ট্রেনিং শেখানোর জন্য অনুরোধ জানায়, কিন্তু পাকু কাটারার কথায় রাজি হয় না। তার মতে মেয়েরা ছেলেদের মতো শক্তিশালী নয়, এজন্য তাদের ট্রাইফে কোনো মেয়েকে যুদ্ধে অংশগ্রহণ করতে দেওয়া হয় না। কিন্তু তারপরও কাটারা নিজেকে প্রমাণ করার জন্য পাকুকে চ্যালেঞ্জ করে এবং বেশ কিছুক্ষণ পাকুর সাথে লড়াই করে। এখানে কাটারা বেশ ভালোই লড়াই করছিল, কিন্তু শেষমেশ পাকুর কাছে সে হেরে যায়। শেষ পর্যন্ত পাকু কাটারাকে হারিয়ে দেয় ঠিকই, কিন্তু সে কাটারার এমন দক্ষতা দেখে বেশ অবাক হয়ে যায়। এমনকি গ্রামের বাকিরা যারা কিনা নিজেরাও ওয়াটার বেন্ডিং এ পারদর্শী ছিল না, তারাও কাটারার অনেক প্রশংসা করতে থাকে। এটা দেখে কাটারা, সোকা এবং অ্যাং সবাই খুশি হয়ে যায়। আর এখানে কাটারা চুপ করে বসে থাকে না, এবার সে ফায়ার বেন্ডারদের সাথে যুদ্ধে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নেয়। এদিকে আয়রো জুকোর কাছে গিয়ে পৌঁছায় আর এখানে আমরা দেখতে পাই সৌভাগ্যবশত জুকো ওই বিস্ফোরণের হাত থেকে বেঁচে গিয়েছিল আর একের পর এক সে মুখোশ পরে ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছিল। এখানে তারা জাওয়ের পরিকল্পনা সম্পর্কে জানতে পেরে বেশ অবাক হয়ে যায়। তারা বুঝতে পারে এই পরিকল্পনার কারও নয়, বরং জাওকে দিয়ে কেউ করাচ্ছে, আর যে করাচ্ছে সে অনেক বেশি বুদ্ধিমান এবং চালাক। আর আমরা জানতে পারি এটা আর কেউই নয়, বরং জুকোর বোন আজুলাই করাচ্ছিল। এরই মধ্যে সেনারা ওয়াটার নেশনের দিকে আক্রমণ করার জন্য এগিয়ে আসে। এটা দেখে তারা সবাই তাদের সাথে মোকাবেলা করার জন্য প্রস্তুতি নিতে শুরু করে। ফায়ার মিশনের সেনারা তাদের উপর হামলা করার আগে অ্যাং এবং কাটারা তাদের জাহাজের উপর অ্যাটাক করে দেয় এবং তাদের সাথে ফাইট করতে শুরু করে। এই সুযোগে সোকা ওই জাহাজের ইঞ্জিন নষ্ট করে দেয় আর এভাবে তারা তিনজন একত্রে শত্রুদের একটা জাহাজ ধ্বংস করে দেয়। কিন্তু তখনই তারা দেখতে পায় ফায়ার নেশন একটা দুইটা জাহাজ নয়, বরং একাধিক সেনাবহর তাদের সাথে নিয়ে এসেছিল। অন্যদিকে আমরা জুকোকে দেখতে পাই, যে কিনা জাও এবং তার সেনাদের আগেই ওয়াটার ড্রাইভের ভিতরে প্রবেশ করার চেষ্টা করছিল, কারণ সে জাওয়ের আগেই অবতারকে ধরতে চায় এবং রাজার সামনে সিংহাসনে বসার যোগ্যতা প্রমাণ করতে চায়। কিন্তু আয়রো তাকে সাবধান করলে জুকো এবার আর তার কথা শুনতে চায় না। সে জানায় এই যুদ্ধে সে মারা যাবে, নয়তো তার যোগ্যতা প্রমাণ করবে, আর এই জন্যই সে ফাইনালি তার মিশনে বেরিয়ে পড়ার প্রস্তুতি নিতে থাকে। অন্যদিকে যাও পরিকল্পনা করে যে সে কিছু জাহাজের মাধ্যমে সেনা পাঠিয়ে ওয়াটার ড্রাইভের উপর দূর থেকে আক্রমণ করবে, আর পরিকল্পনা মতো সেনা পাঠিয়ে ওয়াটার ড্রাইভে আক্রমণ করেও দেয়। ওয়াটার ড্রাইভের সেনারা তাদের সাথে প্রাণপণে লড়াই করছিল, কিন্তু তারা খুব ভালো করেই জানতো ফায়ার নেশনের তুলনায় তাদের সেনারা অনেক কম হওয়ায় এই যুদ্ধে তাদেরকে হারানো খুব একটা সহজ হবে না।
এই কারণে কাটারা আবারও পাকুর কাছে ফিরে যায়, কিন্তু এবার সে একা নয়, বরং এই গ্রামের সব মেয়েদের একত্র করে, যারা কিনা যুদ্ধের পরিবর্তে ঘরে বসেই আহতদের চিকিৎসা সেবা দিচ্ছিল। এবার পাকুর কাছে ইয়াগোটাও পুরনো সংস্কার বাদ দিয়ে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য মেয়েদেরকে যুদ্ধে অসুখ হলে সুযোগ করে দিতে বলে। ফলে ফাইনালি পাকু রাজি হয়ে যায়, আর এরপর কাটারা সমস্ত মেয়েদেরকে নিয়ে ফায়ার নেশনের আক্রমণ প্রতিহত করার চেষ্টা করতে থাকে, আর তাদের সাথে ইউয়েও যোগদান করে। যুদ্ধ চলতে থাকে, আর দেখতে দেখতে রাত নেমে আসে। তখন যাও চাঁদের দিকে নির্দেশ করে বলে, সমস্ত ওয়াটার নেশনের লোকেরা এই চাঁদ থেকে শক্তি লাভ করে, আর আজকের রাতের চাঁদ সম্পূর্ণ গোলাকার হওয়ায় আমার পক্ষে এই লড়াই জেতাটা এতটাও সহজ নয়। তবে আমি এই ব্যাপারে আগে থেকেই তথ্য জেনে রেখেছি। আজকের এই চাঁদ কোনো সাধারণ চাঁদ নয়, বরং এটা হলো আইসমুন। এই চাঁদ কয়েক বছর পর পর মাত্র একবারই দেখা যায়, আর আজকে রাতে পৃথিবী এবং আধ্যাত্মিক জগতের মধ্যে থাকা পর্দা খুবই পাতলা হয়ে যাবে। তখন এই পর্দা ভেদ করে আধ্যাত্মিক জগতের আত্মারা পৃথিবীতে প্রবেশ করবে। আসলে ওয়াটার নেশনের লোকেরা সমুদ্রের আত্মা থেকে জীবন লাভ এবং চাঁদের আত্মা থেকে শক্তি পায়, আর এই আইসমুনের রাতে আধ্যাত্মিক জগতের সব শক্তি চাঁদ এবং সমুদ্রের মধ্যকার সমতা ধরে রাখার জন্য পৃথিবীতে প্রবেশ করে। এদিকে দেখা যায় অ্যাংয়ের কাছে কুরুক অবতার এসে হাজির হয় এবং তাকে সতর্ক করে বলে, আমার একটা বিশেষ অস্ত্র ওয়াটার ট্রাইফের খুবই কাছাকাছি আছে। ওই অস্ত্রটা আধ্যাত্মিক জগতের শক্তিকে ধ্বংস করে দেওয়ার জন্যই তৈরি হয়েছিল। সমুদ্র এবং চাঁদের মধ্যকার সমতা বজায় রাখার জন্য আমি সেটা অনেক দূরে নিয়ে গিয়েছিলাম, কিন্তু যদি সেটা আবারও ফিরে আসে তাহলে সূর্য এবং চাঁদের মধ্যে সমতা নষ্ট হয়ে যাবে, আর যাও যেন আজ সেটা কোনোভাবে ব্যবহার করতে না পারে। তার কথা শুনে অ্যাং ওয়াটার নেশনের পাশাপাশি এবার পুরো পৃথিবীর বিপদের কথা বুঝতে পেরেছিল। অন্যদিকে দেখা যায় আইরো জাওকে প্রকৃতির সাথে এই ধরনের দুষ্কৃতি করতে নিষেধ করে, কিন্তু জাও তার কথা শোনে না এবং সে চাঁদের আত্মাটাকে বন্দি করে ফেলে। সে জানায়, আমার উদ্দেশ্য শুধু ফায়ার কিং এর কথা মতোই কাজ করা নয়, বরং এখন আমি নিজেই ফায়ার কিং এর সিংহাসন ছিনিয়ে নিয়ে রাজত্ব করতে চাই। এই কথা শুনে আইরো বেশ অবাক হয়ে যায়। এদিকে চাঁদের আত্মাকে বন্দি করে ফেলায় চাঁদ রক্তবর্ণ ধারণ করে। তখন অ্যাং এসে তাকে বোঝানোর চেষ্টা করে যাতে সে প্রকৃতির সাথে এভাবে না খেলে, কারণ চাঁদ না থাকলে পুরো প্রকৃতি অন্ধকারে ঢেকে যাবে, যেটা প্রকৃতির নিয়মের বিরুদ্ধে, আর পৃথিবীর নিয়ম ভঙ্গ করা হলে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তখন পৃথিবীর অস্তিত্বই না থাকলে যাও কার উপর রাজত্ব করবে? অ্যাং জাওয়ের সাথে কথা বলছিল, এরই মধ্যে হঠাৎ করে আইরো তার হাতের উপর আঘাত করে দেয়, আর জাওয়ের হাত থেকে ওই ব্যাগটা পড়ে যায়, যার মধ্যে চাঁদের আত্মাটা ছিল। কিন্তু অ্যাং কিং বা আইরো ব্যাগটা ধরার আগে জাও একটা ছুরি দিয়ে ওই আত্মাটাকে মেরে ফেলে, যার ফলে চাঁদের সব শক্তি হারিয়ে গিয়ে পৃথিবীতে পুরো অন্ধকার নেমে আসে। আর এর প্রভাব ওয়াটার নেশনের উপর গিয়ে পড়ে, কারণ ওয়াটার নেশনের সবাই চাঁদের আত্মা থেকে তাদের শক্তি পেত, আর এর ফলে কাটারা সহ সবাই তাদের শক্তি হারিয়ে ফেলে। এরই মধ্যে জুকো কাটারার উপর আক্রমণ করে দেয়, কিন্তু কাটারা তখন জুকোকে প্রতিহত করতে পারছিল না। জুকো তাকে মেরে ফেলতে যাবে, ঠিক সেই সময় ওই বিশাল কেল্লাটা ভেঙে পড়তে শুরু করে। এদিকে দেখা যায় ওয়াটার নেশনের লোকদের কাছে বেন্ডিং পাওয়ার না থাকার পরেও তারা ফায়ার নেশনের সেনাদের সাথে যুদ্ধ করতে থাকে, কিন্তু খুব বেশিক্ষণ তারা তাদের সাথে পেরে ওঠে না। এদিকে দেখা যায় অ্যাংয়ের ধীরে ধীরে বাকি সব অবতারদের বলা কথা মনে পড়ে যায়। তারা বলেছিল, একজন অবতারকে সবার অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য অনেক সময় কঠিন সিদ্ধান্ত নিতে হয়, কারণ একজন অবতারের কাছে তার নিজের জাতির থেকে পুরো পৃথিবীকে রক্ষা করা বেশি জরুরি। এছাড়াও প্রকৃতির শক্তি একজন অবতারের শক্তির চেয়ে অনেক গুণ বেশি। আর এসব কিছু ভেবেই অ্যাং ওই লেকের মধ্যে প্রবেশ করে এবং নিজের আত্মাকে সমুদ্রের আত্মার কাছে সঁপে দেয়, যার ফলে সমুদ্রের আত্মা তার মধ্যে প্রবেশ করে এবং এর মধ্যে অবতারের শক্তির জাগ্রত করে। এর মাধ্যমে অ্যাং একটা বিশাল আকৃতির দানবে পরিণত হয়ে যায়, আর এটা মূলত অ্যাং ক্রোধ থেকে তৈরি হয়েছিল, কিন্তু এর দরুন সে নিজের অস্তিত্বকে হারিয়ে ফেলেছিল। আর অ্যাং এটা জেনে বুঝেই করেছিল, কারণ সে জানতো 100 বছর আগেই তার অস্তিত্ব ধ্বংস হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু তখন সে তার নিজের মানুষদের রক্ষা করতে পারেনি, তাই সে বা তাদেরকে রক্ষা করবে। আর এবার সে একটা বিশাল বড় দানবাকৃতির হয়ে ফায়ার নেশনদের উপর আক্রমণ করতে শুরু করে। এটা দেখে কাটারা এবং জুকো বেশ অবাক হয়ে যায়। জুকো এবার বেশ রেগে গিয়ে জাওয়ের উপর আক্রমণ করতে যায়, কারণ একমাত্র জাওয়ের কারণেই তার সিংহাসনে বসা হয়নি। তখন জাও তাকে সব বলে দেয়। সে বলে যে সে নয়, বরং তার বাবা এবং বোনই তার সাথে এতদিন ধরে বিভিন্ন রকম চাল ফেলে এসেছে, আর এই কাজে তারা জাওকে ব্যবহার করেছে। এটা শুনে জুকোর যতটা না বেশি রাগ হয়, তার থেকেও বেশি কষ্ট হয়। সে নিজের বোন এবং বাবার উপরে যেন বিশ্বাসই করতে পারছিল না। এক পর্যায়ে জুকো জাওকে ছেড়ে দিয়ে চলে যেতে লাগলে পেছন থেকে জাও আবারও তার উপর আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু ঠিক তখনই আইরো জাওয়ের উপর আক্রমণ করে তাকে চিরতরে মেরে ফেলে। অন্যদিকে অ্যাং ফায়ার নেশনকে ধ্বংস করতে ব্যস্ত ছিল, যেখানে ফায়ার নেশনের সেনারা আগুনের গোলা ছুড়েও অ্যাংয়ের কিছুই করতে পারে না। আর এভাবেই এক পর্যায়ে অ্যাংয়ের হাতে ফায়ার নেশন ধ্বংস হয়ে যায়, আর ওয়াটার নেশনের বাসিন্দারা রক্ষা পায়। কিন্তু এরপর কাটারা অ্যাংকে খুঁজে বেড়ালে সে আর সাড়া দেয় না, কারণ এখন অ্যাং আর নিজের মধ্যে ছিল না। সে নিজের অস্তিত্ব সমুদ্রের কাছে সঁপে দিয়েছিল, আর সমুদ্রের আত্মা এখন চারিদিকে চাঁদের আত্মাকে খুঁজে বেড়াবে। কিন্তু তাকে তো আগেই যাও মেরে ফেলেছে, যার ফলে পুরো পৃথিবীতে এখন অন্ধকার নেমে আসায় পৃথিবী ধ্বংস হয়ে যাবে।
তখন সোকা ইউকে প্রশ্ন করে চাঁদের ফিরিয়ে আনার কি কোনো উপায় নেই। এটা শুনে ইউ চুপচাপ থেকে তাকে ধন্যবাদ জানায় আর নিজের পা বরফে আটকে দিয়ে বলে ছোটবেলায় একবার চাঁদের আত্মা আমাকে সাহায্য করেছিল, তাই চাঁদের একটি অংশ আমার মধ্যেও আছে আর এই জন্য আমি নিজের জীবন উৎসর্গ করে তাকে ফিরিয়ে আনতে চাই। সোকা তাকে আটকানোর অনেক চেষ্টা করে কিন্তু ইউ তার কোনো কথাই শোনে না এবং নিজের জীবন উৎসর্গ করে দিয়ে চাঁদের আত্মায় পরিণত হয়, যার ফলে পৃথিবীর আকাশে আবারও চাঁদ ফিরে আসে। তখন কাটারা আবারও অ্যাংকে ডাকতে থাকে। সে বলে হয়তো তুমি 100 বছর আগেই মারা যেতে পারতে, কিন্তু এখনও তুমি বেঁচে আছো কারণ এই পৃথিবীর মানুষের এখনও তোমার প্রয়োজন আছে। এদিকে শেষ পর্যন্ত চাঁদের আত্মাকে ফিরে পেয়ে সমুদ্রের আত্মা অ্যাংকে ছেড়ে দেয়, যার ফলে অ্যাং মুক্ত হয়ে যায়। পরদিন সকালে সবকিছুই পুনরায় স্বাভাবিক হয়ে যায়, কিন্তু এই যুদ্ধের কারণে ওয়াটার নেশন খুব বাজেভাবে বিধ্বস্ত হয়ে গিয়েছিল। অনেক মানুষের প্রাণ চলে গিয়েছিল, ফলে এই ধ্বংসস্তূপ দেখে অ্যাংয়ের পুরোপুরি মন ভেঙে যায়। আর এরপর তো সোকাকে দেখা যায় যে কিনা আর্নকের কাছে ক্ষমা চায়, কেননা ইউ তার চোখের সামনে নিজের প্রাণ উৎসর্গ করেছে কিন্তু সে কিছুই করতে পারেনি, তাই সে নিজেকে একজন যোদ্ধা হওয়ার যোগ্য নয় বলে দাবি করতে থাকে। তবে আর্নক বলে তোমার কোনো দোষ নেই, কারণ ইউ ছোটবেলা থেকে নিজের সিদ্ধান্ত মতো কাজ করতে পছন্দ করে। আর তারপর দৃশ্য পরিবর্তন হলে দেখা যায় পাকু কাটারার যোগ্যতার অনেক প্রশংসা করে, কারণ সে কাটারার কারণেই ওয়াটার নেশনের নারী শক্তির মূল্য অনুধাবন করতে পেরেছিল। তাই এবার পাকু কাটারাকে তাদের ড্রাইভে থেকে যেতে বলে এবং তাদের নতুন ওয়াটার বেন্ডারদের বেন্ডিং শেখাতে সাহায্য করতে বলে। কিন্তু কাটারা জানায় অবতারের দায়িত্ব এখনো শেষ হয়নি, তাই তাকে অবতারের সাথে থেকে সাহায্য করতে হবে। অন্যদিকে জুকো এখন আর কোনো লড়াই করতে চাইছিল না, কারণ এসবের কারণে সে ক্লান্ত হয়ে পড়েছিল। তাই আইরো আপাতত জুকোকে বিশ্রাম নিতে বলে। অন্যদিকে অ্যাং দুঃখ করতে থাকে এটা ভেবে যে ওয়াটার নেশনের সবকিছুই তার জন্য হয়েছে, কেননা সে ঠিকঠাকভাবে অবতারের দায়িত্ব পালন করতে পারেনি, যার কারণে ওয়াটার নেশন আজ বিধ্বস্ত হয়ে গেছে। তখন কাটারা আর সুকো জানাই এসব তার কারণে নয়, বরং ফায়ার কিং এর কারণেই হয়েছে। আর যুদ্ধ হলে ক্ষয়ক্ষতি তো হবেই, তাই অ্যাং যেন এসব নিয়ে দুঃখ না করে আবারও নতুন করে শুরু করে, কারণ এই পৃথিবীতে এখনো অবতারের প্রয়োজন রয়েছে এবং সেই সাথে অ্যাং এর এখনো বাকি 3টে তত্ত্বে পারদর্শী হতে হবে। তাই এবার কাটারা অ্যাংকে ওয়াটার বেন্ডিং শেখাবে বলে আশ্বস্ত করে, আর সেই সাথে আর্ট বেন্ডিং শিখতে তারা ওমাসুতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে ওই জ্ঞানী লোকটা ফায়ার কিংকে জানায় তারা ওয়াটার নেশন দখল করতে ব্যর্থ হয়েছে, সেই সাথে অবতার তাদের হাত থেকে পালিয়ে গিয়েছে। কিন্তু এটা শুনে ফায়ার কিং একদমই অবাক হয় না, কারণ ওয়াটার নেশনকে কাবু করা যে একদমই সহজ নয় এটা সে আগে থেকেই জানতো। তখন ওই জ্ঞানী লোকটা ফায়ার কিংকে প্রশ্ন করে তাহলে সে কেন জেনে বুঝে ওয়াটার নেশনে আক্রমণ করতে গিয়েছিল। ফায়ার কিং বলে তার পরিকল্পনা অন্য কিছু ছিল। যখন সবাই ওয়াটার নেশনের যুদ্ধ নিয়ে ব্যস্ত ছিল তখন এই সুযোগ নিয়ে ফায়ার কিং আর্ট নেশনের উপর আক্রমণ করেছিল, এমনকি তারা ভূমিকে বন্ধ করে আর্ট নেশন দখল করতে সক্ষম হয়েছিল এবং এই কাজ সে অন্য কেউই নয় বরং আজুলাকে দিয়েই করিয়েছে। সেই সাথে যখন ফায়ার কিং জানতে পারে যে ওয়াটার নেশনে এই যুদ্ধে তাদের সাথে যোগ্যও ছিল, তখন সে বলে যদি সে আসলে যোগ্য হয়ে থাকে তবে সে সেখান থেকে বেরিয়ে আসতে সক্ষম হবে এবং যদি যোগ্য না হয় তাহলে নিজের সিনিয়ে আনার জন্য কিছু আপনজনদের বলিদান দিতে হবে। মানে সে বোঝাতে চেয়েছিল জুকোর যদি কিছু হয়েও যায় তাহলে ফায়ার কিং এর কোনো কষ্টই হবে না, কারণ তার কাছে অন্য একটা উত্তরাধিকার তো আছেই। আর এমন একটা ভয়ানক দৃশ্যের মধ্য দিয়েই আমাদের এই গল্পটা এখানেই শেষ হয়ে যায়।